ইজতেমা মাঠে নিহত 4 হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি। ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা এবং দূষণ রোধে টাস্কফোর্স গঠন হয়েছে জানালেন পরিবেশ উপদেষ্টা। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্ধালভি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সংঘর্ষে 4 জন নিহতের পাশাপাশি 50 জন আহত হয়েছেন। আজ বুধবার সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন এবং সংঘর্ষে 4 জনের মৃত্যুর বিষয়টি তিনি সাংবাদিকদের জানান। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই বলেও জানান তিনি। গাজীপুর টঙ্গীতে ইজতেমা ময়দানের আশেপাশে 3 কিলোমিটার এলাকা, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন মুসল্লিরা। বুধবার দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘোষণা আসার পর ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন মুসল্লিরা। তাদের শামিয়ানা কাঁধে নিয়ে বাস, ব্যক্তিগত গাড়ি ও পিকআপে করে কিংবা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খানের স্বাক্ষর করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, 18 ডিসেম্বর দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকায় জনসাধারণের জমায়েত নিষিদ্ধ করা হলো। এ সময় 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018-এর 30 ও 31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ দেয়া হলো। দূষণ রোধে টাস্কফোর্স গঠন হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বায়ু দূষণে আমাদের দেশ প্রায় শীর্ষ 3-এ থাকে। গত 10 বছর শুধু প্ল্যান আর প্রোগ্রামই হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। 2 বছর কাজ করে বায়ু দূষণ কমিয়েছে এমন একটা দেশ আমাদের দেখান। আমি কিভাবে 4 মাসে এই সমস্যার সমাধান করব। দূষণ রোধে অনেক উদ্যোগ নিয়েছি, আরও নেব, কিন্তু দায় নেব না। বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে গ্লোবাল ক্লাইমেট নেগোসিয়েশন চ্যালেঞ্জ অ্যান্ড প্রায়োরিটিজ ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার। জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তর করা হচ্ছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় আন্তঃমন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রাথমিক শিক্ষক সমিতির জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত বিধির বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের 12/8/2020 তারিখের অবৈধ প্রজ্ঞাপন বাতিলের দাবির সাথে একাত্ম প্রকাশ করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। সরকারি বিধানের আলোকে 48,720 জন শিক্ষক টাইম স্কেল ভোগ করার পর হঠাৎ 8 বছর পরে 12/8/2020 তারিখে 92 নং স্মারকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক টাইম স্কেল প্রাপ্ত হবে না এ মর্মে একটি পত্র জারি করে, যাহা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। অর্থ মন্ত্রণালয় 21/1/2014 তারিখের স্মারকে নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী প্রচলিত বিধিবিধান গ্রহণপূর্বক ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে গণশিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 2014 সালে একটি পরিপত্র জারি করা হয়, যাতে টাইম স্কেলের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। উল্লেখ্য, জাতীয় বেতন স্কেল 2015-এর পূর্ব পর্যন্ত 8, 12, 15 বছর পূর্তিতে টাইম স্কেল প্রদানের বিষয়টি প্রচলিত ছিল। সাংবাদিক ভাই বোনেরা, অর্থ মন্ত্রণালয়ের 12/8/2020 তারিখে চিঠি দেওয়ার আগ পর্যন্ত সরকারি নিয়ম অনুসারে অবসরে যাওয়া শিক্ষকগণ সকল সুযোগ সুবিধা ভোগ করেছিলেন। অনেক শিক্ষক সকল সুযোগ সুবিধা ভোগ করার পরে মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। দুঃখজনক হলেও সত্য, বর্তমান অবস্থায় যারা পিআরএল পেনশনে যাচ্ছেন তারা উক্ত পত্রের কারণে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যে অবৈধ পত্র, সেই অবৈধ পত্রের কারণে অমানবিক হয়রানির শিকার হচ্ছেন।
আবার অনেকে ন্যায্য পাওনা না পেয়ে অসুস্থতায় হাসপাতালের বিছানায় ভুগছেন, ইতিমধ্যে কেউ মৃত্যুবরণ করছেন। এই বিষয়গুলো অমানবিক এবং বেআইনি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা বলতে চাই, জাতীয় নাগরিক কমিটি শিক্ষকদের সাথে এরকম অবর্ণনীয় কষ্ট লাগবে যেই ঘটনাগুলো ঘটছে সে বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করছে এবং অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জরুরি ভিত্তিতে সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। 6 সপ্তাহের নীরবতা ভেঙে তিনি 1 ঘন্টার বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। 6 সপ্তাহের নীরবতা ভেঙে তিনি 1 ঘন্টারও বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। দ্বিতীয় মেয়াদে তিনি একটি ভিন্ন অভিজ্ঞতা অনুভব করেছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রথমবার সবাই আমার বিরুদ্ধে লড়াই করেছিল, এবার সবাই আমার বন্ধু হতে চায়। আমি বুঝতে পারছি না আমার ব্যক্তিত্ব কি বদলে গেছে নাকি অন্য কিছু ঘটেছে। সোমবার সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের কথা জানা যায়। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বিদেশি নেতারা তাকে অভিনন্দন জানাতে আসছেন আর বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সিইওরা তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসছেন। তার মতে এটি তার অবস্থান এবং নেতৃত্বের প্রতি তাদের আগ্রহ পোষণ। সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তির পক্ষে কাজ করবেন, তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করছেন কিনা তা স্পষ্ট করেননি। একইভাবে ইরানের সামরিক হামলা নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য করা থেকে বিরত থাকেন, তবে তিনি স্বীকার করেন ওয়াশিংটনের নীতিমালা এবং প্রশাসনিক জটিলতার সঙ্গে তিনি এখন অনেক বেশি অভ্যস্ত। এবার বিনোদনের সংবাদ। প্রকাশ পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা বরবাদের ফার্স্ট লুক। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার উন্মোচনের পর শাকিব খান বলেন, একটা সময় বলেছিলাম আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের 7টি মহাদেশে প্রদর্শিত হয়। এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি, তুফান তুলেছি, তবে বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। খুব শীঘ্রই আমাদের ছবি 100 বা 200 কোটির ক্লাবে জায়গা করে নেবে। শাকিব খান জানালেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে 15 মিনিট সময় দিয়েছিলেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়, যে কারণে এই সিনেমার কাজ করার সিদ্ধান্ত নেন। এবার খেলাধুলার সংবাদ। সবশেষ 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। 6 বছর পর আবারও সিরিজ জিতল টিম টাইগার্স। বুধবার সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসরা। লো স্কোরিং ম্যাচটির চিত্রপটই পাল্টে দিয়েছিলেন শামীম হোসেন। 17 বলে 35 রান করেন টাইগার এই ব্যাটার। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও প্রশংসা করলেন শামীম পাটোয়ারির। এমনকি এমন জয়ের পর পুরো বাংলাদেশের মানুষ খুশি বলেও দাবি করলেন টাইগার এই অধিনায়ক। সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো আরেকবার। ইজতেমা মাঠে নিহত 4, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি। ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা এবং দূষণ রোধে টাস্কফোর্স গঠন হয়েছে, জানালেন পরিবেশ উপদেষ্টা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।